রাম মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানে নির্মিত হচ্ছে। মন্দির নির্মাণের তত্ত্বাবধান করছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এর ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই আগস্ট 2020 তারিখে সঞ্চালনা করেছিলেন। মন্দির চত্বরে দেবতা সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দিরগুলো অন্তর্ভুক্ত থাকবে। দেবতা বিষ্ণুর অবতার রাম পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেন। 16শো শতাব্দীতে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করে, যা রাম জন্মভূমির স্থান তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। 1850-এর দশকে এটি নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয়। 80-র দশকে হিন্দু জাতীয়তাবাদী পরিবার সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ও এই স্থানে শিশু রাম নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করে। 1989 সালের নভেম্বরে ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করে। 6 ডিসেম্বর 1992-এ ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি 1.5 লাখ স্বেচ্ছাসেবকদের সাথে যুক্ত স্থানে একটি সমাবেশের আয়োজন করে, যারা কর সেবক নামে পরিচিত। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে ও জনতা নিরাপত্তা বাহিনীকে অভিভূত করে এবং মসজিদটি ভেঙে ফেলে। ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার ফলে কমপক্ষে 2000 লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত ঘটে। মসজিদ ধ্বংসের একদিন পর 7ই ডিসেম্বর 1992 তারিখে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে 30টিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয়। কিছু মন্দিরে আগুন দেওয়া হয় ও একটি ভেঙে ফেলা হয়। পাকিস্তান সরকার একদিনের প্রতিবাদে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয়। বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। 5ই জুলাই 2005 তারিখে ভারতের অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে অস্থায়ী রাম মন্দিরে 5 জন সন্ত্রাসী হামলা চালায়। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের সাথে পরবর্তী বন্দুকযুদ্ধে 5 জনই গুলিবিদ্ধ হয়ে মারা যায়, যখন গ্রেনেড হামলায় একজন বেসামরিক লোক মারা যায়, যেটি আক্রমণকারীরা ঘেরা প্রাচীর লঙ্ঘন করার জন্য শুরু করেছিল। সিআরপিএফ 3 জনের হতাহতের জন্য দায়ী ছিল, যাদের মধ্যে 2 জন একাধিক গুলির আঘাতে গুরুতর আহত হয়। ভারতীয় পুরাতত্ত্ব দ্বারা 1978 ও 2003 সালের প্রত্নতাত্ত্বিক খনন প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান ছিল। প্রত্নতাত্ত্বিক কে মোহাম্মদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক ইতিহাসবিদকে অভিযুক্ত করেছেন। বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইনি বিরোধও সংঘটিত হয়েছিল, যেমন অযোধ্যা অধ্যাদেশ, 1993-এ কিছু নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ। অযোধ্যা বিরোধে 2019 সালের সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। শহর থেকে কিছু কিলোমিটার দূরে ধন্যীপুর গ্রামে 22টি মসজিদের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়। 5ই ফেব্রুয়ারি 2020 সংসদে ঘোষণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। 1980-র দশকে ভিএইচপি জয় শ্রীরাম লেখা দিয়ে তহবিল ও ইট সংগ্রহ করেছিল। পরে রাজীব গান্ধী সরকার শিলান্যাসের অনুমতি দেয়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং আনুষ্ঠানিকভাবে ভিএইচপি নেতা অশোক সিঙ্গালকে অনুমতি দেন। প্রাথমিকভাবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো বিতর্কিত স্থানের বাইরে শিলান্যাসের পরিচালনার বিষয়ে সম্মত হয়। যাই হোক, 9 নভেম্বর 1989-এ ভিএইচপি নেতা ও সাধুদের একটি দল বিতর্কিত জমির সংলগ্ন 200 মিটার গর্ত খনন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। গর্ভগৃহের সিংহদ্বার এখানে স্থাপন করা হয়। কামেশ্বর চৌপাল পাথর স্থাপনকারী প্রথম ব্যক্তিদের একজন হন।
বিষ্ণুর অবতার রামের শিশুরূপ রামলালা বিরাজমান মন্দিরের প্রধান দেবতা। রামলালার পোশাক সেলাই করেন দর্জি ভাগবত প্রসাদ ও শঙ্করলাল। শঙ্করলাল রামের প্রতিমার চতুর্থ প্রজন্মের দর্জি। রামলালা 1989 সাল থেকে বিতর্কিত স্থান নিয়ে আদালতের মামলায় একজন মামলাকারী ছিলেন। আইন দ্বারা তাকে বিচারবাদী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়েছিল। তার প্রতিনিধিত্ব করেছিলেন একজন ঊর্ধ্বতন ভিএইচপি নেতা ত্রিলোকীনাথ পাণ্ডে, যিনি রামলালার পরবর্তী মানববন্ধু হিসেবে বিবেচিত হন। মন্দির ট্রাস্টের মতে চূড়ান্ত নীল নকশায় মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মাকে উৎসর্গ করা মন্দিরগুলো অন্তর্ভুক্ত রয়েছে। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। সোমপুররা সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দির নকশা তৈরি করেছে। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। তাকে তার 2 ছেলে স্থপতি নিখিল সোমপুরা ও আশিস সোমপুরা, যারা নকশায় সাহায্য করে। মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা 2020 সালে সোমপুররা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে। মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা ও 161 ফুট উঁচু। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরাট চৌকুল্য শৈলীতে নকশা করা হয়েছে। 2019 সালে প্রয়াগ কুম্ভমেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হবে। এটা 3 তলা হবে। এতে গর্ভগৃহ ও প্রবেশের মাঝখানে 5টি মণ্ডপ থাকবে। 3টি মণ্ডপ কুডু, নৃত্য এবং রং, এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য 2টি মণ্ডপ। নগর শৈলীতে মণ্ডপগুলো শিখর দিয়ে সজ্জিত করা হবে। সবচেয়ে উঁচু শিখরটি হবে গর্ভগৃহের উপরে। ভবনটিতে মোট 366টি কলাম থাকবে। শিবের অবতার, 10টি দশাবতার, 64টি 64 যোগিনী ও দেবী সরস্বতীর 12টি অবতার অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি কলামে 16টি করে মূর্তি থাকবে। সিঁড়ির প্রস্থ হবে 16 ফুট। বিষ্ণুকে উৎসর্গকৃত মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী গর্ভগৃহটি অষ্টভুজাকার হবে। মন্দিরটি 10 একর জমিতে নির্মিত হবে ও 97 একর জমিতে একটি প্রার্থনা হল, একটি বক্তৃতা হল, একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো অন্যান্য সুবিধাসহ একটি কমপ্লেক্সে বিকশিত করা হবে। মন্দির চত্বরটি 107 একর জমির উপর বিস্তৃত থাকবে। প্রথমে 67 একর জমির উপর মন্দির চত্বরটি নির্মাণের কথা থাকলেও তীর্থযাত্রীর কথা মাথায় রেখে পরবর্তীতে তা বৃদ্ধি করে 107 একর জমিতে উন্নীত করা হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট 2020 সালের মার্চ মাসে রাম মন্দির নির্মাণের প্রথম ধাপ শুরু করেছিল। যাই হোক, ভারতে কোভিড-19 মহামারীজনিত অবরুদ্ধকরণ এবং 2020 সালের চীন-ভারত সংঘর্ষের কারণে নির্মাণ সাময়িক স্থগিত করা হয়েছিল। নির্মাণস্থলের মাটি সমতলকরণ ও খননকালে একটি শিবলিঙ্গ, স্তম্ভ ও ভাঙা মূর্তি পাওয়া গিয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে 2020 সালের 25শে মার্চ রামের মূর্তিটি একটি অস্থায়ী স্থানে স্থানান্তরিত করা হয়েছিল। এটি নির্মাণের প্রস্তুতির জন্য বিশ্ব হিন্দু পরিষদ একটি বিজয় মহামন্ত্র জপ অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে ব্যক্তিরা বিজয় মহামন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ করতে 2020 সালের 6 এপ্রিল বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিল। এটি মন্দির নির্মাণে প্রতিবন্ধকতার উপর বিজয় নিশ্চিত করার জন্য বলা হয়েছিল। প্রকল্পের ঠিকাদার লারসেন অ্যান্ড টুব্রো বিনা খরচে মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করার প্রস্তাব দেয়। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাটি পরীক্ষা, কংক্রিট ও নকশার মতো ক্ষেত্রে সহায়তা করেছিল। প্রতিবেদনে উঠে এসেছিল যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মন্দিরের নিচে প্রবাহিত সরজুর একটি স্রোত শনাক্ত করেছিল।
টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সকে একটি প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক হিসাবে মনোনীত করা হয়েছে। মন্দির ট্রাস্ট ৫৫ থেকে ৬০ কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি দেশব্যাপী গণযোগাযোগ ও অবদান প্রচার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বেচ্ছায় দান ১০ টাকা এবং উচ্চতর গ্রহণ করা হবে। ১৫ই জানুয়ারি ২০২১-এ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৫,০১,০০০ অনুদান দিয়ে রাম মন্দির নির্মাণে প্রথম অবদান রাখেন। এরপর দেশব্যাপী বেশ কয়েকজন নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব অনুসরণ করেন। এপ্রিল ২০২১ নাগাদ প্রায় ৫,০০০ কোটি সারা দেশ থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছিল। প্রায় ১.৫ লক্ষ বিশ্ব হিন্দু পরিষদ কর্মী সারা দেশ থেকে তহবিল সংগ্রহ করে। মন্দির ট্রাস্ট শুধুমাত্র হিন্দু ভক্তদের কাছ থেকে অনুদান পায়নি, বরং খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকটি সদস্যের কাছ থেকেও অনুদান পেয়েছিল। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী ও সিদ্ধারামাইয়া সহ বেশ কয়েকজন ব্যক্তি তহবিল সংগ্রহের পদ্ধতি নিয়ে কঠোরভাবে প্রশ্ন তোলেন। তহবিল সংগ্রহে অক্ষমতার পরে একটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অধিভুক্ত বিদ্যালয় উৎপীড়নের সম্মুখীন হন। দুর্নীতির অভিযোগের পর অ্যাকাউন্টগুলোকে ডিজিটালকরণের জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসকে সংযুক্ত করা হয়েছিল। রাজপথে ২০২১ সালে দিল্লি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন উত্তরপ্রদেশের মুখনাট্য রাম মন্দিরের একটি প্রতিরূপ প্রদর্শন করেছিল। ২০২১ সালের দীপাবলিতে মন্দিরের ছোট আকারের প্রতিলিপি তৈরি করা হয়েছে। আজকে এই পর্যন্তই। এভাবেই আমার সাথে চ্যানেলের পাশে থাকুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে চ্যানেলের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।